প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এই প্রথম সেমিস্টারে মডিউল 1-এ যে গদ্য ও প্রবন্ধের পাঠটি রয়েছে তাতে শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, এই অংশটি আমি তোমাদের প্রসেনজিৎ স্যার পড়াবো। ইতিমধ্যেই তোমরা জানতে পেরেছ তোমাদের কতখানি পাঠ্য অংশ রয়েছে। অর্থাৎ এই সেমিস্টারে তোমরা যারা সিসি কোর্স হিসেবে বাংলা নিয়েছো বা যে হিসেবে বাংলাকে নিয়েছো, তাদের কতখানি পড়াশুনো করতে হবে ইতিমধ্যেই তোমরা বিভিন্ন স্যার ম্যামেদের কাছ থেকে সিলেবাসটা পেয়ে গেছো। এটা ধরে নিয়েই আমি আমার মূল পড়াশোনার অংশের মধ্যে প্রবেশ করব। আসলে এই যে সময়টা কলেজে না গিয়ে পড়াশুনো আমাদের অনেক ক্ষেত্রে ভালো না লাগলেও আমাদের সময়ের সঙ্গে সময় উপযোগী হয়ে উঠতে হবে, এই মানসিকতায় আমরা এই মাধ্যমটাকে অবলম্বন করে, অর্থাৎ যন্ত্র মাধ্যমকে অবলম্বন করেই পড়াশোনার মধ্যে প্রবেশ করব। 1800 খ্রিস্টাব্দ এই সময়কালটা ধরে নিতে গেলে এক কথায় সেই যুগান্তকারী সময়, যেই সময় মানুষ অন্ধকার থেকে একটু একটু করে আলোর দিকে এগিয়েছে। যে মানুষগুলো দীর্ঘদিন ধরে তাদের বিশ্বাস, তাদের জীবনবোধ, তাদের জীবনযাত্রার মধ্যে একটা ছন্দে, একটা পরিচিত রাস্তায় হেঁটেছে, সেই ছন্দে দারুণ রকমভাবে আঘাত হেনেছিল যেই ইংরেজ শাসন, তাদের হাত ধরেই মূলত আমরা এমন একটি সময়ের মধ্যে প্রবেশ করব, যেই সময়টা একদিক থেকে যেমন যন্ত্রণার, আরেক দিক থেকে অনেকটা শিখে নেবারও। অর্থাৎ শাসন করতে আসা মানুষগুলো শাসন করবার উপযোগী পরিবেশ তৈরি করতে গিয়ে যা কিছু করেছিলেন, তার মধ্যে একদিকে যেমন অত্যাচার ছিল, আরেকদিকে ছিল গঠনমূলক কাজও। অত্যাচার সময়ের সঙ্গে সঙ্গে ইতিহাসে পরিণত হয়েছে, গঠনমূলক কাজও ইতিহাসের অন্তর্ভুক্ত হয়েছে। অত্যাচারের দাগ আমরা কখনো মিলিয়ে নিতে পারবো না, সেই দাগ রয়ে যাবে, কিন্তু গঠনমূলক কাজের যে অগ্রগতি, তাকেও আমরা অস্বীকার করতে পারবো না। সেই অনস্বীকার্যতার হাত ধরেই আমরা চিনে নিতে পারবো বাংলা সাহিত্যে গদ্যের যে অন্ধকার যুগ কেটে নতুন পথে যাত্রা শুরু করেছিল, শৈশব কৈশোর থেকে এগোতে শুরু করেছিল, সেটা আমরা বুঝে নিতে পারি বা বুঝে নেবার চেষ্টা করব। আমরা জানি একটা সময় পর্যন্ত বেদের অপর নাম যে শ্রুতি, এবং শ্রুতিকে অবলম্বন করেই যে শিক্ষা গ্রহণ করা হতো, তা আমরা কম বেশি সবাই জানি। এই শ্রুতিপথ ধরেই যখন শিক্ষা একটু একটু করে এগিয়েছে, তখন একটা সময় মনে হয়েছিল এই শ্রুতি মাধ্যমটা হয়তো সর্বে সর্বা নয়, বা এই শ্রুতি মাধ্যমটাই শেষ কথা নয়, বা এই শ্রুতি মাধ্যমটাই সমগ্র খিদে মেটাতে পারে না জ্ঞানার্জনের পথে। তাই শ্রুতির হাত ধরে বা শ্রুতি মাধ্যমের পর আমরা হাত ধরলাম অক্ষর এবং লেখনীতে, অর্থাৎ হাতে লেখা অক্ষরের মাধ্যমে আমরা এগোলাম নিজেদের শিক্ষা অর্জনের পথে। এই হাতে লেখা পুঁথিও, যেটাকে আমরা পুঁথি হিসেবে নাম উল্লেখ করছি, অর্থাৎ হাতে লেখা
জ্ঞানার্জনের বিষয়, সেটা ধর্মীয় দিকটাই বেশি, সেটা সাধারণত লেখা হতো পদ্যের মাধ্যমে। কেন না, পদ্যের যে নিজস্ব একটা ছন্দ, সেই ছন্দ আমার দিকে দীর্ঘ দিন বা দীর্ঘ সময় ধরে মনে রাখতে সাহায্য করত। তাই পদ্যের ব্যবহৃত ঝঙ্কার, পদ্যে ব্যবহৃত শব্দ, পদ্যের ব্যবহৃত বিষয়বস্তু এত সুন্দরভাবে ছন্দে সাজিয়ে রাখা হতো যাতে করে আমরা ভুলতে পারতাম না, অনেকক্ষণ আমাদের মনের মধ্যে অনুরণিত হতো। কিন্তু মানুষ তার প্রত্যেক দিনের জীবন যাপনের সঙ্গে, প্রত্যেক দিনের চলাফেরার সঙ্গে, প্রত্যেক দিনের ব্যবহারিক প্রয়োজনীয়তার সঙ্গে যে মাধ্যম অবলম্বন করত তা হলো গদ্য মাধ্যম। অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলছি, যে ভাষায় কথা বলি, সেই ভাষাটা হচ্ছে আমাদের প্রয়োজনের ভাষা। সেই ভাষাটা সাবলীল গতিতে এগিয়ে চলে। তার ভেতরে হয়তো নিজস্ব একটা ছন্দ থাকে, কিন্তু সেটা কোনো ধরা বাঁধা ছন্দ নয়। আমাদের সাবলীল কথা বলাটাকেই সামনে রেখে, যখন তার প্রয়োজনটাকে সামনে রেখে আমাদের অর্জিত জ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ আমাদের কাছে উঠে আসলো, তখন গদ্যের যে একটা স্বরূপ, গদ্যের যে একটা নিজস্বতা, গদ্যের মাধ্যমে যে একটা অন্য রকমভাবে আত্মপ্রকাশের একটা প্রবণতা, সেটা আমাদের মনে হলো যে এটা প্রয়োজন আছে। প্রসঙ্গক্রমে মনে পড়ে যায় বা প্রসঙ্গক্রমে আমরা বলতে পারি সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, যে এই গদ্যের উদ্ভব হয়েছিল ঠিক অন্তরের প্রেরণায় নয়, বাইরের প্রভাবে। বাঙালির মন ঠিক গদ্যানুকূল না হলেও বাইরের প্রয়োজন সাধনের জন্যে গদ্য চর্চায় ব্রতী হওয়া দরকার হয়ে উঠেছিল। এইবার মনে হতে পারে যখন এই গদ্য চর্চা শুরু হয়েছিল, তার তো একটা সূচনা পর্ব আছে। কোনটাকে আমরা গদ্য হিসেবে ধরে নেব, এই নিয়ে মতভেদ আছে। কেউ কেউ মনে করেন রামায় পণ্ডিতের শূন্য পুরাণে এই বাংলা গদ্যের সূচনা হয়েছিল। আবার কেউ কেউ মনে করেন চণ্ডীদাসের চৈতন্যরূপ প্রাপ্তি গ্রন্থে এই গদ্যের সূচনা হয়েছিল। আবার লক্ষ্য করা যাচ্ছে যে কুচবিহারের মহারাজা আসামের মহারাজাকে একটি চিঠি লিখেছিল। সেই চিঠিতে গদ্যের সন্ধান পাওয়া যাচ্ছে। সময়কালটা 1555 খ্রিস্টাব্দ। গদ্যের সপক্ষে এতগুলো কথা আমি বললাম কেন? আসলে যেটা সহজ ভাষায় সহজেই মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, সেই মাধ্যমটাই হচ্ছে সময়ের প্রয়োজনে মূল্যবান হয়ে ওঠে। তাই পদ্যের থেকে মানুষ যেই স্বাভাবিক কথোপকথনের মাধ্যমে প্রত্যেক দিনের জীবনযাত্রার সঙ্গে গঠিত যে মাধ্যম, সেই মাধ্যমটাকে অবলম্বন করেই জ্ঞান চর্চা করতে উদ্যোগী হলো বা প্রয়োজন বোধ করলো জ্ঞান চর্চাকারী মানুষগুলি। তাই এই গদ্যের প্রতি আকাঙ্ক্ষাটা বেশি করে প্রয়োজন হয়ে উঠল। গল্পের ছলে আমরা সহজেই মানুষের কাছে পৌঁছে যেতে পারি, আর সেই গল্পটা কখনো পদ্যে হয় না।
বেদের অপর নাম শ্রুতি, এই শ্রুতিতেও গল্প ছিল, কিন্তু সেটা লেখ্য ভাষা নয়, সেটা ছিল মৌখিক ভাষা। সাহিত্যে গদ্য প্রবন্ধ নিয়ে যখন আমরা পড়াশুনো শুরু করব, তখন এটা আমরা যেন না ভুলে যাই, এখানের আলোচনাটা কিন্তু, এখানের পড়াশোনাটা কিন্তু লেখ্য গদ্যের উপর নির্ভর করি। আর লেখ্য গদ্যটা এসেছে মৌখিক গদ্য থেকে। তো আমরা তিনটে জায়গায় গদ্য নিয়ে যেই বিভিন্ন মতভেদ রয়েছে সেটা উল্লেখ করলাম। পরবর্তীকালে লক্ষ্য করা যাচ্ছে সময়কালটা 1743 এর কাছাকাছি বা এর আশপাশে দোম অ্যান্তোনিওর ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। এই ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য যেই মিশনারি, যেই পর্তুগিজরা, যেই রোমান ক্যাথলিকরা এসেছিলেন, তারা খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য যেই জায়গায় তারা এই ধর্ম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন, অর্থাৎ আমাদের এখানে, সেখানের মানুষের ব্যবহৃত ভাষার মাধ্যমে যদি না ধর্ম প্রচারটা করে, তাহলে মানুষের কাছে পৌঁছাবে না, আর না পৌঁছাতে পারলে তাদের উদ্দেশ্য সফল হবে না। তাই তাদের কাছে যেই সহজ পথটা উঠে আসলো সেটা হচ্ছে মানুষ কি ভাষায় কথা বলছে আর কিভাবে কথা বলছে সেটাকে লক্ষ্য রাখা বা লক্ষ্য করা। আর সেটাকে লক্ষ্য রেখেই তারা বই লিখতে শুরু করলো। এখনো কিন্তু এগুলো হাতে লেখা বইয়ের কথা বলছি বা হাতে লেখা পুস্তকের কথা বলছি। ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদটা সাধারণত খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে রচনা করা একটি বই, যেখানে গদ্য ভাষায় অর্থাৎ কথ্য ভাষাকে অবলম্বন করে, আমি কথ্য ভাষা আর গদ্য ভাষাকে অর্থাৎ হিসেবেই এখানে প্রয়োগ করব, কারণ এখানে গদ্য ভাষাটা তৈরি হয়েছিল কথ্য ভাষাকে লক্ষ্য রেখেই বা কথ্য ভাষার দিকে আলো ফেলেই। তবে এখানে একটা নতুনত্ব হচ্ছে এই, বা যেটাকে আমরা আজকের যে ব্যবহৃত গদ্য হিসেবে আমরা পাচ্ছি এর সঙ্গে আমরা মিলে নিতে পারবো না। তার কারণ এখানে যেই গদ্যটা প্রয়োগ করা হতো বা যেই কথ্য ভাষা অবলম্বনে গদ্যটা লেখা হতো সেটা ইংরেজদের ইংরেজি ঘেঁষা, যেটা আমাদের বাংলা ব্যাকরণের সঙ্গে মেলে না। ফলে সেটা যে একটু এলোমেলো হবে ব্যাকরণগত দিক থেকে, সেটা আমাদের ভুলে গেলে চলবে না। আরও মজার বিষয় হচ্ছে এখানেই যে যেই সময় এই গদ্যগুলো কথ্য ভাষাকে অবলম্বন করে রচনা হতে শুরু হয়েছিল, সেই সময় কিন্তু আমাদের কোনো ব্যাকরণ ছিল না, অর্থাৎ বাংলা ভাষার গঠনগত যে প্রামাণ্য রূপ, যে বাংলা ভাষা গঠন করতে গেলে এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, তেমন কোনো জিনিস কিন্তু ছিল না। ফলত ইংরেজদের বাক্য গঠনের রীতি অবলম্বন করে এবং আমাদের এদেশীয় কথ্য ভাষার দিকে লক্ষ্য রেখে দুটোর মিশ্রণে একটি গদ্য ভাষা তৈরি করা হয়েছিল। এটাই হচ্ছে নতুনত্ব। অর্থাৎ এই সময় থেকে বাংলা গদ্য একটু একটু করে সাহিত্যের মধ্যে অন্তর্ভুক্ত হতে শুরু করেছিল, যা আগে কখনো লক্ষ্য করা যায়নি। সেটা
শূন্য পুরাণেও সেই অর্থে লক্ষ্য করা যায়নি, বা চণ্ডীদাসের চৈতন্য রূপ প্রাপ্তি গ্রন্থেও সেইভাবে লক্ষ্য করা যায়নি। তবে কোচবিহারের মহারাজা যেই চিঠিটি আসামের মহারাজাকে লিখেছিলেন, তাতে গদ্যের কিছুটা আভাস পাওয়া যায়। তবে সেটা শুধুমাত্র দুটো লাইন, কুশল বিনিময় এবং সংবাদ আদান প্রদানের উদ্দেশ্যে। সাহিত্যের গদ্য বা গদ্যের মাধ্যমে দীর্ঘ কিছু লিখে যাওয়া তখনও পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি, যেটা শুরু হচ্ছে একটু একটু করে এলোমেলোভাবে এই সকল অনুবাদের মাধ্যমে। খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে খ্রিস্ট ধর্মগ্রন্থকে বাংলায় অনুবাদের মাধ্যমে, এবং সেই বাংলা, যেই বাংলা ইংরেজি ব্যাকরণের দিকে লক্ষ্য রেখে এবং আমাদের কথ্য ভাষা অর্থাৎ বাংলা ভাষার কথ্য রূপটাকে সামনে রেখে। এরপরে আসছে ম্যানুয়াল দ্য আসুম্পসাও এর কৃপার শাস্ত্রের অর্থভেদ। এখানেও আমরা লক্ষ্য করব যে কথোপকথন রীতিকে অবলম্বন করে ধর্মগ্রন্থ প্রচারের একটা পথ বার করা। 1743 খ্রিস্টাব্দে 28শে আগস্ট পর্তুগিজ এবং বাংলা দুই ভাষাতে রচনা করা হয়েছিল এই কৃপার শাস্ত্রের অর্থভেদ। এটা পরবর্তীকালে বিদেশে, মানে ওই সময়ে কিছুদিন পরে মুদ্রযন্ত্র হিসেবে মুদ্রিত হয়েছিল, যেটা আমাদের তখনও পর্যন্ত মুদ্রিত হওয়ার সুযোগ হয়ে ওঠেনি। আমাদের এদেশীয় ভাষা চর্চা, এদেশীয় শিক্ষা, এদেশীয় যে সকল মাধ্যমকে অবলম্বন করে এগিয়েছিল, সেটা কেবলমাত্র স্মৃতি এবং হাতে লেখা পুঁথির মাধ্যমে। তখনও পর্যন্ত দীর্ঘ সময় জুড়ে আমাদের এই রাস্তাটাকে অবলম্বন করেই আসতে হয়েছে। বহু মানুষের কাছে পৌঁছে যাওয়ার প্রবণতাকে সামনে রেখে তখনও পর্যন্ত কোনো কিছু ছেপে মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজনটা আসেনি। একটা জিনিস অধিক মানুষের কাছে পৌঁছাতে গেলে যেটা দরকার, সেটা হচ্ছে ছেপে সহজ পথে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। কোনো কিছুকে হাতে লিখে ছড়িয়ে দেওয়ার মধ্যে যেই শ্রম, যে সময়ের একটা প্রশ্ন উঠে আসে, ছাপার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। ছাপার ক্ষেত্রে সেই কাজটা আরো বেশি সহজ হয়ে ওঠে। এই সময় পর্যন্ত, অর্থাৎ 1734 খ্রিস্টাব্দে যখন ম্যানুয়াল দ্য আসুম্পসাওয়ের কৃপার শাস্ত্রের অর্থভেদ লেখা হচ্ছে, তখনও পর্যন্ত সেই প্রয়োজনটা উঠে আসেনি, যেটা এর পরে মনে হয়েছিল 1778 খ্রিস্টাব্দে। অর্থাৎ হেস্টিংস নির্দেশ দিচ্ছেন চার্লস উইলকিন্সকে যে এইখানে যে ইংরেজরা, অর্থাৎ তারা রাজত্ব করতে এসেছে, তাদের রাজত্ব করার রাস্তাটাকে সহজ সরল করতে হলে এদেশীয় মানুষের সংস্কৃতি, জীবন এবং এদেশীয় মানুষের সম্বন্ধে জানা উচিত। আর এই জানাটা তখনই সম্ভব যখন এদেশীয় ভাষা, এদেশীয় মানুষের সংস্কৃতির সঙ্গে একীভূত হতে পারবে, জেনে উঠতে পারবে। তাই প্রয়োজন পড়ল বাংলা ভাষা শেখার প্রবণতা। এই সময়ে এই হেস্টিংসের নির্দেশেই হ্যালহেড প্রথম ইংরেজি ভাষায় বাংলার ব্যাকরণ লিখলেন। বাংলা ভাষা গঠন কিভাবে হবে, বাংলা ভাষা গঠন করতে গেলে কোন রাস্তা অবলম্বন করতে হবে, এই প্রথম অনুভব হলো। 1778 খ্রিস্টাব্দে ন্যাথেনিয়েল ব্রাসি হ্যালহেড লিখলেন
এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলা ভাষা সম্বন্ধীয় ব্যাকরণ। আর এই বইটি বা এই ব্যাকরণ গ্রন্থটি মুদ্রণের জন্য পঞ্চানন কর্মকারকে হ্যালহেড সাহেব ছেনিতে কাটা বাংলা হরফ তৈরি করার নির্দেশ দিয়েছিলেন। এখানে বোঝা যাচ্ছে উইলকিনসন, হ্যালহেড, হেস্টিংস এনাদের সৎ প্রচেষ্টায় বাংলা ভাষার ব্যাকরণ তৈরি হলো এবং প্রথম বাংলা ভাষা শিখতে গেলে, বাংলা ভাষা জানতে গেলে বা যে কোনো ভাষা জানতে গেলে যেই ব্যাকরণের দরকার পড়ে, বাংলা ভাষার ক্ষেত্রেই প্রথম সেই ব্যাকরণের সূত্রপাত হলো। সজনীকান্ত দাস জানিয়েছেন 1778 খ্রিস্টাব্দকেই আমরা বাংলা গদ্যের ঐতিহাসিক যুগের আরম্ভ বৎসর বলিব। ঐতিহাসিক যুগের আরম্ভ অর্থাৎ এই সময়টা বাংলা গদ্যের যে উদ্ভবটা হয়েছিল সেটা সত্যিই ঐতিহাসিক। পরবর্তীকালে যেটা বিবর্তিত হতে হতে বিদ্যাসাগরের হাতে গিয়ে পেয়েছিল পূর্ণতা। এরপর আমরা এমন বেশ কিছু মানুষের নাম পাব, যেমন ডোনাথান ডানকান, জন মিলার, উইলিয়াম কেরির ভূমিকা পরবর্তীকালে আমরা বহুবার স্বীকার করব যখন আমরা শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজের মধ্যে প্রবেশ করব বাংলা গদ্য চর্চার ইতিহাস পড়তে গিয়ে, তখন আমরা তাকে আরও বেশি করে জানতে পারবো। কিন্তু ওই সময়ের পূর্বে এই সকল ব্যক্তিরা প্রদীপ জ্বালার আগে যে সলতে পাকানোর ভূমিকা থাকে, এনারা সেই ভূমিকা নিয়েছিলেন। তাই আমরা কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখবো শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ যে অধ্যয়ন বিভাগে ঢোকার আগে, তা হলো আমাদের বাংলার গদ্যের উদ্ভবের পূর্বে আমাদের শিক্ষা চর্চাটা কোন পথে হাঁটছিল এবং প্রথম বাংলা গদ্য কোন বিষয়কে নিয়ে একটু একটু করে হাঁটা শুরু করেছিল এবং সেই হাঁটার পথে কাদের ভূমিকা নিয়েছিল, কাদের ভূমিকা ছিল বিশেষভাবে, এবং যাদেরকে আমরা কখনোই ভুলে যেতে পারবো না। আমরা বাংলা গদ্য পড়লে তাদেরকে অবশ্যই স্মরণ করব। যেহেতু যন্ত্র মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হয়, এরও একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে, তাই আমরা পরবর্তী ক্লাসে শ্রীরামপুর মিশনে প্রবেশ করব, যেটা এই সলতে পাকানোর পরবর্তী পর্যায়ের ভূমিকা নিয়েছিল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।